ছোট ছোট গ্রুপগুলোর প্রেস কনফারেন্স এবং তাদের কর্মসূচি যদি লক্ষ্য করি তাহলে দেখব এক ধরনের হুমকি ধামকি আস্ফালন, এবং যেটি বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের চর্চা ফ্যাসিজমরা করে গেছে, কিন্তু এখন কেন যেন একটা ভয় লাগে যে এটার মাত্রা কি আরো বেড়ে যাচ্ছে। আজকে মির্জা ফখরুলের একটা সাক্ষাৎকার একটা পত্রিকা ছাপা হয়েছে, উনি বলেছেন যে রাজনীতিতে আসলে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, উনি উদ্বিগ্ন বিষয়টা নিয়ে। আপনিও কি মির্জা ফখরুলের মতো বিষয়টা নিয়ে উদ্বিগ্ন? 5ই আগস্টের পর গত এক বছর যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে কি ধরনের মতামত, কি ধরনের ডিমান্ড, কি ধরনের সংস্কৃতি, কি ধরনের আচার আচরণ, রাজনৈতিক সংস্কৃতিতে কি ধরনের প্রভাব, এই জিনিসগুলি যদি আমরা খেয়াল করি খুব গভীরভাবে, তাহলে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে এখানে দক্ষিণপন্থার উত্তরণ ঘটছে না, এটা বলার সুযোগ নাই, উদ্ভব আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শক্তিটি কতটা বাংলাদেশের রাজনীতিকে বশে আনতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে বা তার অবস্থানটা কতটুকু সুদৃঢ় করতে পারবে, এটি নির্ভর করছে অনেকটা সরকার নির্বাচনের ক্ষেত্রে কতটা সময় ক্ষেপণ করবেন এবং কি ধরনের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন গোষ্ঠীগুলিকে দেবেন, সেইটার উপরে অনেকটা নির্ভর করবে। তবে এটা ঠিক যে গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে ছোট্ট ছোট্ট কিছুর শক্তি বলি বা এটা নানানভাবে কোনো গোষ্ঠী বলি, ছোট ছোট কিছু গোষ্ঠী বা গ্রুপ, তারা এমন কিছু দাবি সামনে নিয়ে আসছে যেটা সংঘাতময় পরিস্থিতিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যেটা রাজনৈতিক পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করা, যেটা এটাকে কিভাবে মূল্যায়ন করব জানি না, যেটা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যে পরিস্থিতির মধ্য দিয়ে তাদের রাজনীতিটাকে সফলতার দিকে নিতে পারে। এই যে তাদের রাজনীতি বললাম যেটা, সেটা খুব স্পষ্ট যে সেটা প্রগতির আসলে পক্ষের কোনো শক্তি না। আমরা যদি সাম্প্রতিককালে ফেসবুকগুলি লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি, ছোট ছোট গ্রুপগুলোর প্রেস কনফারেন্স এবং তাদের কর্মসূচি যদি লক্ষ্য করি তাহলে দেখব এক ধরনের হুমকি ধামকি আস্ফালন, এবং যেটি বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের চর্চা ফ্যাসিজমরা করে গেছে, কিন্তু এখন কেন যেন একটা ভয় লাগে যে এটার মাত্রা কি আরো বেড়ে যাচ্ছে। এটা কি আওয়ামী লীগ রাজনীতিতে নেই সেই শূন্যতাটার কারণে? আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত 15-16 বছর ফ্যাসিস্টরা এমন একটা অবস্থায় দেশবাসীকে নিয়ে গিয়েছিল যে সেখানে মানুষের ভিতরে একটা হচ্ছে রাষ্ট্রীয় ফ্যাসিজম আর একটা হচ্ছে মানুষের মনোজগতে কিন্তু ফ্যাসিজমের জন্ম হয়ে যায়। এবং আমরা সহনশীল পরমতকে শ্রদ্ধা জানানো এই জায়গা থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছি। ফলে এক ধরনের উগ্রতা বাংলাদেশের রাজনীতিতে, এক ধরনের দক্ষিণ পন্থা উগ্রতা আমার চোখের সামনে ভাসছে। আমরা কিন্তু অনেকদিন ধরে বলে আসছিলাম বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে, তার মধ্যে আমি এটা কোট করি, আপনার এইখানে অনেকবার বলেছি। একটা হচ্ছে আমাদের সোসাইটিটা, সমাজ, খেয়াল করেন, খালি দল বলছে না, একটা সাম্প্রদায়িকরণের ধারার মধ্যে পড়ে গেছে। আরেকটা কথা আমরা বলেছিলাম যে এখানে রাজনীতিতে দলীয় বিভাজনটা এমন জায়গায় চলে গেছে, সমাজটা বিভক্ত হয়ে গেছে। আমি সমাজের কথা দুইটা জায়গায় বললাম, তার মানে সমাজটা কোথায় চলে গেছে। তৃতীয়ত ভয়ের রাজত্ব হয়ে গেছে। তা ভয়ের রাজত্ব থাকলে সেখানে তো লোভ থাকে, ফ্যাসিজমের অ্যাটিটিউড থাকে, নানা ধরনের ঘটনা থাকে। তাহলে এই পরিবেশটা ছিল বাংলাদেশে। সেই পরিবেশের পরে আকাঙ্ক্ষাটা ছিল একটা যে গণ অভ্যুত্থান সংগঠিত করার মধ্য দিয়েই আমরা ওই পরিবেশের বিপরীতে আর একটা ভালো পরিবেশে যাব। কিন্তু দেখেন ঘটনাটা ঘটল কি, আমরা এই যে দীর্ঘ লড়াই করলাম, এই যে বিগত দিনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসককে বিরুদ্ধে গণতন্ত্রের জন্য ন্যূনতম ভোট এবং অন্যান্য, সামনে বৈষম্যহীনতা আসলো, সেটা আসি। কিন্তু এই আন্দোলনের শেষ দিকে এসে দেখবেন যে এক ধরনের যে দক্ষিণপন্থীর কথা যেটা হচ্ছে, তাদের প্রভাবটা অনেক বেশি দৃশ্যমান হলো। শুধু তাই না, এই গণ অভ্যুত্থানের পরপর বিভিন্ন জায়গায়
আপনি প্রভাব বিস্তারকারী শক্তি এবং অন্য জায়গাগুলো দেখবেন তাদের প্রভাব বিস্তার আছে। এমনকি আমাদের যে সরকার এখন আছেন তাদের কতকগুলো কি বলবো যে আচার আচরণ, বিভিন্ন মানুষকে প্রশ্রয় দেওয়া, তার ঘটনাবলী তাকে কিন্তু আরো সুযোগ করে দিল। কেমন এই সরকার কিভাবে প্রশ্রয় দিচ্ছে? জাস্ট একটা ছোট উদাহরণ দেই, মানে অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন ধরেন শুরুতেই এই গণ-অভ্যুত্থানের পরপর আমাদের সেনাবাহিনীর দিক থেকে যেভাবে বিভিন্ন দলের নামগুলো উচ্চারণ করা হলো, তাতে কি দাঁড়ালো? তত সময় পর্যন্ত নিষিদ্ধ দলের নাম কথা কিন্তু উচ্চারিত হলো। তার মানে আসলো কোথায়? আমি কথাটা রিপিট করছি এই জন্য অনিয়ারেও বলি, আগেও বলেছি। 12ই অগাস্ট যখন প্রধান উপদেষ্টা আমার দেখা হলো, আমরা কিন্তু এই কথা বলেছিলাম, আমি বলেছিলাম কমিউনিস্ট পার্টি জেনারেল সেক্রেটারি হিসেবে, যে আপনার এমন কোনো কাজ করা উচিত হবে না যা অন্য কারোর প্রতি আপনাদের সমর্থন আছে, আপনি বা আপনারা, এবং সেটা মানুষ মনে করবে অন্য কিছু। একটা মানে অজস্র উদাহরণ দেওয়া যায়। তারপরে বলি, ধরেন নারী নিয়ে একটা সংস্কার কমিটি হলো, সেই সংস্কার কমিটির বিরুদ্ধে, নেত্রীদের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলে সরোয়ার্দী উদ্যানের মতো জায়গায় এবং তাদের ছবিটা নিয়ে যা করা হলো, আপনি কি এত কিছুর এইসব যারা করে তাদের বিরুদ্ধে দেখছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দেখেছেন? আমি পুরনো কথা বললাম। আপনি এ ধরনের যে আস্ফলন, লিটন ভাই কিছুটা উল্লেখ করলেন, বিভিন্ন জায়গায় যারা করে, আপনি কি কোনো কাগজ কলমে দেখাতে পারবেন যে তার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিয়েছে? তাহলে আর তো বলার দরকার হয় না। কোনো না কোনোভাবে মানুষ মনে করছে যে এই প্রশ্রয়, মানুষ মনে না করুক, তারা তো মনে করছে, যার কারণে কিন্তু তারা একটা সুযোগের জায়গায় যাচ্ছে। এটা একটা দিক। এবার আবার আসে অন্য দুইটা পয়েন্ট দিকে বলি। এই যে আমি বিগত দিনের সমাজের কথা বললাম, কিন্তু তার আগেও দেখবেন যে অনেক ধরনের উগ্র শক্তির উত্থানের চেষ্টা বাংলাদেশে হয়েছিল, এবং আজকে দুনিয়াটার পৃথিবীর বিভিন্ন দেশে আপনি সে উগ্র ধর্মভিত্তিক, এক এক দেশে এক এক ধর্ম দেখবেন, যার যার মতো করে সাম্প্রদায়িক শক্তির আছে, উগ্র জাতীয়তাবাদী শক্তির উত্থান আছে, যারা এই ধরনের সংকট তৈরি করে পৃথিবীর এই দেশগুলোতে আছে। এবং আপনি তো একজন রাজনৈতিক নেতা বললেন, আপনি কয়দিন ধরে আমাদের অনেক টেলিভিশন বা আপনারাই তো এটা আনছেন যে এই ধরনের নিষিদ্ধ ঘোষিত অনেকগুলো সংগঠন এবং পৃথিবীর অনেক জায়গায় যারা নিষিদ্ধ এবং অনেক ধরনের জঙ্গিপনা করে, বাংলাদেশে তাদের নানা ধরনের কার্যক্রমের খবরাখবর কিন্তু পাওয়া যাচ্ছে। তা এখন একটা যে সরকার আছে তাকে তো আগে পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিতে হবে যে কোথায় কোথায় আমি জিরো টলারেন্স। আপনি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নেবেন, আমরা কিন্তু এই কথা বারবার বলছি, এবং কয়দিন আগে যখন প্রধান উপদেষ্টার সাথেই মাত্র 3-4 দিন আগে দেখা করলাম, পরিষ্কার করে আমরা বলেছি যে আপনি খালি পতিত বা একটা যে অপশক্তির কথা বলছেন, ওর বাইরে আরো 2টা অপশক্তি আছে। একটা মনে রাখতে হবে, দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা সাম্প্রদায়িক এবং উগ্র অপশক্তি, আর একটা হচ্ছে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী অপশক্তি। তারা নানা কারণে, আপনি হয়তো দলের নাম বলেছেন না, হ্যাঁ, কোন দলের নাম স্পেসিফিক করে বলেছেন? দলের নাম তো জরুরি না, এটা তো যে জিনিসগুলো বলা, এবং স্পেসিফিক সাম্রাজ্যবাদের ব্যাপারে বলেছি। কথাটা একটু বলি যে এইখানে যখন ধরেন একটা বাণিজ্যের নামে গোপন চুক্তি হচ্ছে, করিডোর দেওয়া বলা হচ্ছে, এগুলো হচ্ছে, এখন মনে রেখেন এই সমস্ত অপশক্তি একজন কিন্তু আরেকজনকে জড়াজড়ি করে চলে, নিজের স্বার্থ রক্ষার জন্য এই ধরনের আরেক অপশক্তিকে ব্যবহার করে। আপনি একটা গণতান্ত্রিক শক্তি বেড়ে ওঠার জন্য তার যেমন গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার এবং শক্তি লাগে, যে কোনো অপশক্তি টিকে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য আর এক অপশক্তিকে কিন্তু জড়াজড়ি করে বেড়ে থাকতে হয়। আমরা বলেছি যে সরকারের পক্ষ থেকে এই ফেনোমেনাটা যদি না বোঝা যায়, এবং আমি আগেই বলেছি আমাদের সমাজে এই সংকটগুলো আছে, তাকে যদি কি বলে ওইখান থেকে উইন ওভার করে নিয়ে আসার জায়গা না করা যায়, তাহলে এই সংকট তো বাংলাদেশে থাকতেছেই। সুতরাং এই জায়গা থেকে উদ্ধার পথ খুঁজে বের করা খুবই জরুরি।